দলের প্রতি সাধারণ আওয়ামী লীগারদের দরদ ভালোবাসা আগে থেকেই পরীক্ষিত। জান যায় তবু দল ছাড়ে না, এমন প্রবাদও সচল। তাছাড়া বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের চেয়ে সেরা আর কেউ নেই, একথাও জানে সবাই। কিন্তু এবারের চিত্র আলাদা, কারণ আওয়ামী লীগ না থাকছে সরকারে, না থাকছে বিরোধী দলে। তাই বলে কি আওয়ামী লীগ হাওয়া হয়ে যাবে? বিশ্লেষকরা বলছেন না, বরং কৌশল করেই বেঁচে থাকার পথটা তৈরি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সন্দেহাতীতভাবে আওয়ামী লীগের কোটি কোটি ভোটারের কাছে এখন বিএনপি ছাড়া আর গতি নাই। জামায়াত জোট আসলে যে আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না, সেটা আওয়ামী লীগ বুঝে গেছে আগেই। মুক্তিযুদ্ধ, দেশ প্রশ্নে বড় বিবাদ, জামায়াতের নেতাদের ফাঁসিতে ঝোলানোর পর একটা হিসাবও বাকি। ওদিকে দেশ মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে গেলে একমাত্র বিএনপি। তাছাড়া সারা দেশে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কম বেশি যোগাযোগ সবসময়ই ছিল। পঞ্চগড় থেকে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর থেকে চট্টগ্রাম, দেশের মানচিত্রের যেখানেই হাত রাখা হোক না কেন, চিত্রটা এখন প্রায় একই। দলে দলে স্রোতের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিড় করছেন বিএনপির স্থানীয় কার্যালয়গুলোতে। হাতে রজনীগন্ধা বা ধানের শীষ, মুখে জিয়াউর রহমান ও তারেক রহমানের স্লোগান। দৃশ্যত মনে হচ্ছে দীর্ঘ ১.৫ দশকের ক্ষমতার দাপট দেখানো দলটির তৃণমূল এখন অস্তিত্ব রক্ষায় মরিয়া। চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রতি অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানগুলোর ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, যারা একসময় এলাকায় আওয়ামী লীগের প্রতাপশালী নেতা ছিলেন, তারাই এখন মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে অবলীলায় বলছেন, আমরা আসলে মনে প্রাণে বিএনপি ছিলাম, পরিস্থিতির চাপে আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। রাজনীতির মাঠে এই বয়ানটি এখন সার্ভাইভাল কিট বা বাঁচার একমাত্র হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভোল পাল্টানো কি শুধুই ভয় থেকে, নাকি এর পেছনে রয়েছে সুদূর প্রসারী কোনো রাজনৈতিক চাল? আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বিএনপি প্রীতির পেছনে সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক কারণ হলো নিরাপদ আশ্রয়। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আওয়ামী লীগের তৃণমূল থেকে শুরু করে মাঝারি সারির নেতারা যে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন, তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারা কেন জামায়াত ইসলাম বা অন্য কোনো দলে যাচ্ছে না? বিশ্লেষকরা বলছেন, এখানেই কাজ করছে আওয়ামী লীগের সেই পুরনো রাজনৈতিক হিসাব। জামায়াত বা অন্যান্য ইসলামী দলগুলোর প্রতি আওয়ামী লীগের নেতাকর্মীদের এক ধরনের ঐতিহাসিক ভীতি কাজ করে। গত ১৫ বছরে জামায়াতের উপর যে স্টিম রোলার চালানো হয়েছে, যুদ্ধাপরাধের বিচার থেকে শুরু করে নিবন্ধন বাতিল, সবকিছুর হিসাব জামায়াতের কাছে কড়ায় গণ্ডায় আছে। আওয়ামী লীগাররা ভালো করেই জানেন সেখানে যাওয়া যাবে না কোনোভাবেই। সে তুলনায় বিএনপিকে তারা মডারেট বা নমনীয় প্রতিপক্ষ হিসেবেই দেখে এসেছে। তাছাড়া তৃণমূল পর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের মধ্যে আত্মীয়তা, ব্যবসায়িক সম্পর্ক এবং সামাজিক যোগাযোগ অনেক ক্ষেত্রেই বিদ্যমান। গ্রামের চায়ের দোকানে বা স্থানীয় বাজারে যে বিএনপি নেতাটির সাথে আওয়ামী লীগ নেতার প্রতিদিন দেখা হতো, বিপদের দিনে সেই ব্যক্তিগত সম্পর্কটি এখন সেফটি ভালভ হিসেবে কাজ করছে। আওয়ামী লীগের কর্মীরা মনে করছেন, বিএনপির নেতারা অন্তত ব্যক্তিগত আক্রোশ থেকে তাদের শারীরিকভাবে নিগৃহীত করবেন না। এই সফট কর্নার বা নমনীয় জায়গাটি এখন আওয়ামী লীগারদের বিএনপিতে যোগদানের প্রধান গেটওয়ে। তারা ভাবছেন, বিএনপি ক্ষমতায় এলে বা নেতৃত্বে থাকলে অন্তত জানটা বাঁচবে, যেটা জামায়াতের ক্ষেত্রে নিশ্চিত নয়। তবে এই পরিস্থিতির সাথে ইতিহাসের এক অদ্ভুত মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গত ১৭ বছর আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন বারবার অভিযোগ উঠত ছাত্রদল এবং শিবিরের একটা বিশাল অংশ কৌশলে ছাত্রলীগে ঢুকে পড়েছে। তারা সেখানে মিশে গিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষা করেছে এবং সময় মতো ভেতর থেকেই আওয়ামী লীগকে দুর্বল করেছে। আজ যেন সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি ঘটছে, তবে উল্টো পথে। আওয়ামী লীগ এখন শিবির স্টাইল বা আন্ডারগ্রাউন্ড কৌশল নিচ্ছে। প্রকাশ্য রাজনীতিতে যেহেতু এখন তারা কোণঠাসা, তাই বিএনপির ছাতার নিচে আশ্রয় নিয়ে তারা মূলত একটি ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তাবস্থা পার করতে চাইছে। ১৭ বছর ধরে শিবির যেভাবে গুপ্ত অবস্থায় থেকে টিকেছিল এবং একসময় প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, ঠিক সেভাবে আওয়ামী লীগও যদি এখন বিএনপির পোশাক পরে টিকে থাকে, তবে অবাক হওয়ার কিছু থাকবে না। বিষয়টি আরও গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। যারা এখন বিএনপিতে যোগ দিচ্ছেন, তারা কি সত্যি আদর্শিক কারণে দল বদলাচ্ছেন, নাকি এটি একটি কৌশলগত পিছুহটা? চমকপ্রদ তথ্য হলো, এই যোগদান প্রক্রিয়ায় যারা আসছেন, তারা নিজেদের বাধ্য হয়ে আওয়ামী লীগ করা ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করছেন। অথচ খোঁজ নিলে দেখা যাবে, এদের অনেকেই গত আমলগুলোতে ঠিকাদারি, বালুমহাল নিয়ন্ত্রণ, হাটবাজার ইজারা এবং স্থানীয় সালিশ বাণিজ্যের হর্তাকর্তা ছিলেন। ক্ষমতা চলে যাওয়ার পর এই অর্থনৈতিক সাম্রাজ্য টিকিয়ে রাখতেই তাদের এখন সরকারি বা ক্ষমতার কাছাকাছি থাকা দলের তকমা প্রয়োজন। আওয়ামী লীগ নেই, তাই বিএনপি সই, অর্থাৎ তারা দল পাল্টাচ্ছেন কিন্তু স্বভাব বা উদ্দেশ্য পাল্টাচ্ছেন না। তারা এখন বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে
সময়ক্ষেপণ করছেন যাতে মামলা হামলা থেকে বেঁচে থাকা যায় এবং সময় মতো আবার নিজেদের আসল রূপে ফেরা যায়। রাজনীতিতে একে বলা হয় প্যারাসাইট স্ট্র্যাটেজি বা পরগাছা কৌশল। যখন নিজের গাছ মরে যাওয়ার উপক্রম হয় তখন অন্য একটি শক্তিশালী গাছে ভর করে বেঁচে থাকা এবং সুযোগ বুঝে সেই গাছটিকেই গ্রাস করা বা ব্যবহার করা। বিএনপির হাইকমান্ড হয়তো ভাবছে দল ভারী হচ্ছে, কিন্তু তৃণমূলের ত্যাগী নেতাকর্মীরা দেখছেন অশনি সংকেত। দীর্ঘ 17 বছর যারা হামলা, মামলা, গুম এবং খুনের শিকার হয়েও মাটি কামড়ে পড়েছিলেন, তারা এখন দেখছেন তাদের সেই নির্যাতনকারীরাই আবার তাদের পাশে এসে বসছেন। ফরিদপুর, কুড়িগ্রাম ও পঞ্চগড়ের মতো জায়গাগুলোতে বিএনপির স্থানীয় ত্যাগী নেতারা ইতোমধ্যেই ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, যাদের কারণে আমরা এতদিন ঘরে থাকতে পারিনি, আজ তারা ফুলের মালা গলায় দিয়ে আমাদেরই নেতা হতে চাইছে। এই হাইব্রিড বা নব্য বিএনপি নেতাদের অনুপ্রবেশ দলে দীর্ঘমেয়াদী বিশৃঙ্খলা বা সিভিল ওয়ার তৈরি করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কার জায়গা হলো এই নব্য বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগাররা আসলে আওয়ামী লীগেরই স্লিপার সেল হিসেবে কাজ করবে কিনা। বিশেষজ্ঞদের ধারণা, এখনকার বৈরী পরিবেশে নিজেদের গুটিয়ে রাখা এবং বিএনপির কাঠামোর মধ্যে মিশে যাওয়াটাই তাদের প্রাইমারি টার্গেট। কিন্তু 5 বা 10 বছর পর যখন রাজনৈতিক আবহাওয়ার পরিবর্তন হবে, তখন এই নেতারাই আবার তাদের পুরনো জয় বাংলা স্লোগানে ফিরে যাবে। বিএনপি মনা বিশ্লেষকরা বলছেন, বিএনপির কাঠামোর ভেতরে থেকে তারা যদি বিএনপির সাংগঠনিক দুর্বলতাগুলো চিহ্নিত করে এবং ভবিষ্যতে আওয়ামী লীগের পুনরুত্থানে সেই তথ্য কাজে লাগায়, তবে তা হবে বিএনপির জন্য আত্মঘাতী। যেভাবে ট্রোজান হর্স গ্রিকরা ট্রয় নগরীতে ঢুকিয়েছিল, ঠিক সেভাবে আওয়ামী লীগ তার কর্মীদের বিএনপির দুর্গে ঢুকিয়ে নিজেদের টিকিয়ে রাখতে পারে। তাছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের এই গণহারে বিএনপিতে যোগদান প্রমাণ করে যে বাংলাদেশের তৃণমূল রাজনীতিতে আদর্শের চেয়ে ক্ষমতার রাজনীতিই মুখ্য। এখানে দল পরিবর্তন মানে জামা পরিবর্তনের মতো সহজ বিষয়। পঞ্চগড়ে দেখা গেছে বিএনপি ও অন্য দলের প্রার্থীরা একে অপরকে আলিঙ্গন করছেন, কিন্তু এর আড়ালে তৃণমূলের রাজনীতিতে যে আওয়ামী লীগের অনুপ্রবেশ ঘটছে তা ভবিষ্যতে বিএনপির ভোট ব্যাংকেও ধস নামাতে পারে। কারণ সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপিকে সমর্থন দিয়েছিল, তারা যদি দেখে সেই পুরনো মুখগুলোই নতুন মোড়কে ফিরে এসেছে, তবে তারা বিকল্প শক্তির সন্ধান করতে বাধ্য হবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় এই নব্য যোগ দেওয়া নেতাদের কারণে অভ্যন্তরীণ সংঘাত বা ইনফাইটিংয়ের খবর পাওয়া যাচ্ছে। ফরিদপুরের ভাঙায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার পরপরই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুরনো কর্মীরা নিজেদের অবস্থান হারাতে চাইবেন না, আর নতুনরা চাইবেন দল দখল নিতে। এই দ্বন্দ্বে সাংগঠনিক শক্তি দুর্বল হতে বাধ্য। আওয়ামী লীগ হয়তো এখন দৃশ্যপটে নেই, কিন্তু তাদের অস্তিত্ব ছায়া হয়ে বিএনপির ভেতরেই বড় হচ্ছে। রাজনীতির এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কারা জিতবে, ত্যাগীরা নাকি সুবিধাবাদীরা, নাকি আওয়ামী লীগ তাদের এই সুচতুর কৌশলে বিএনপির কাঁধে বন্দুক রেখেই নিজেদের পুনর্বাসনের কাজটা সেরে ফেলবে? উত্তরটা সময়ের হাতেই তোলা থাকলো। তবে আপাতত এটা নিশ্চিত, বিএনপির পোশাক গায়ে দিয়ে আওয়ামী লীগের আত্মরক্ষার এই মিশন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করছে, যার নাম হতে পারে পলিটিক্যাল ক্যামোফ্লেজ বা ছদ্মবেশের রাজনীতি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দিল্লি ওয়াশিংটন নয়া রসায়ন এবং বাংলাদেশের আগামীর রাজনীতির রোডম্যাপ কি হতে যাচ্ছে, এই প্রসঙ্গগুলো নিয়ে কথা বলবো। দর্শক, আওয়ামী লীগের পতন হয়েছে 1.5 বছর। এই 1.5 বছর পরে এসে যদি আপনি বাংলাদেশের রাজনীতির রসায়নটা মেলাতে চান, মেলে কি? সেই স্থিতিশীল বাংলাদেশ, সেই উন্নয়নকামী বাংলাদেশ কিছু আছে অবশিষ্ট? আজকে নেই। তখন বারবার আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রশ্নটি চলে আসে। দর্শক, বাংলাদেশের রাজনীতি আজকে 1.5 বছর পরে এসে যদি দেখেন যে চরম এক ক্রান্তিকাল পার করছে। দেশের প্রধান ও প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাইরে রেখে আয়োজিত হতে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন। কিন্তু প্রশ্ন উঠছে, এই নির্বাচন কি আদৌ সেই স্থিতিশীলতা আনতে পারবে? আজ থেকে 1.5 বছর আগে যে স্থিতিশীল বাংলাদেশ উন্নয়ন অবকাঠামো দিয়ে এগিয়ে যাচ্ছিল, কিছু অনিয়ম সবসময় থাকে, 1.5 বছর আগেও ছিল। সেই অনিয়মটা যদি বাদ দেন, বাদ দিয়ে যদি চিন্তা করেন, একটি স্থিতিশীল বাংলাদেশের মধ্যে আমরা বসবাস করছিলাম। কিন্তু আজকে প্রশ্ন উঠছে যে এই যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচন পরবর্তী সময়ে কি হবে? স্থিতিশীলতা ফিরবে? আমি বলতে চাই বা আমরা বলতে চাই, গত 1.5 বছরের দেখা থেকে প্রশ্নই আসে না। স্থিতিশীলতা তো ফিরবেই না, বরং আরো বাড়বার সম্ভাবনা আছে। কিভাবে সম্ভাবনা আছে সেটাও আপনাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই। আগামী 28 ফেব্রুয়ারি
সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবার কথা রয়েছে। তখন কি শুধু পুলিশ বাহিনী দিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে? বিশেষ করে যখন পুলিশ বাহিনী নিজেই নানা অভ্যন্তরীণ সংকটে জর্জরিত। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন বর্তমান রাজনৈতিক শূন্যতায় আওয়ামী লীগ হয়ে উঠতে পারে একমাত্র আশার বাতিঘর। আমরা আলোচনা করব দিল্লি এবং ওয়াশিংটনের মধ্যকার ভূ রাজনৈতিক সম্পর্কের রসায়ন কিভাবে আওয়ামী লীগকে আবারও মূলধারার রাজনীতিতে ফেরাতে সহায়ক হতে পারে। শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়রায়ের নিরলস প্রচেষ্টা কি সফল হবে? আওয়ামী লীগ কবে এবং কোন প্রক্রিয়ায় ফিরবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমান সরকার বা এই যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কাঠামোটি গত 1.5 বছর দেশটা চালালো, সেই সরকারটি দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য এবং আইন শৃঙ্খলার পাহাড় সম চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে। সাধারণ মানুষের মনে আজ বড় প্রশ্ন, নিরাপত্তা কোথায়? পুলিশ বাহিনীর একটি বড় অংশ আজ হতাশ। আজকে 1.5 বছর হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার সেই হতাশা কাটিয়ে পুলিশকে একটা স্বাভাবিক বাহিনীতে আজও পর্যন্ত 1.5 বছর আগে যে বাহিনীটি ছিল সেই বাহিনীতে রূপান্তর করতে পারেনি। গণপুলিশ হত্যা, গণচাকরিচ্যুতি এবং প্রশাসনিক বদলের কারণে পুলিশ বাহিনীর মনোবল এখন তলানিতে। তারা কি একা সামাল দিতে পারবে 28 ফেব্রুয়ারি পরবর্তী বাংলাদেশকে? বাস্তবতা হলো দেশের মাঠ পর্যায়ে যে বিশাল সাংগঠনিক ভিত্তি আওয়ামী লীগের রয়েছে তাকে বাদ দিয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আনা অসম্ভব। যারা অভ্যুত্থানের সামনের সারিতে ছিল সেই এনসিপি বা নতুন শক্তিগুলো আজ দৃশ্যপটে ক্রমেই ফিকে হয়ে আসছে। এনসিপি বা এই যে তরুণ তুর্কিদের যে ভূমিকাটা হওয়ার কথা ছিল বা তাদের মধ্যে যে ফায়দা হাসিলের ব্যাপারটা ছিল, অর্থাৎ এই যে তথাকথিত অভ্যুত্থানের বেনিফিশিয়ারি হবার কথা ছিল তাদের, কিন্তু মূল বেনিফিশিয়ারি কারা? মূল বেনিফিশিয়ারি একটি বিশেষ সাম্প্রদায়িক রাজনৈতিক দল, মৌলবাদী রাজনৈতিক দল জামাত ইসলামী। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে তারা ঢুকে অভ্যুত্থান বা তথাকথিত অভ্যুত্থানের যে ফায়দা হাসিলটা জামাত ইসলামী ইতিমধ্যে করে ফেলেছে। অন্যদিকে আপনারা গত 1.5 বছরে দেখছেন যে বিএনপি দেশ জুড়ে দখলবাজি, চাঁদাবাজি, হামলা মামলার রাজনীতিতে ব্যস্ত হয়ে গত 1.5 বছর মানুষের জীবন কিভাবে অতিষ্ঠ করে ছেড়েছে। এই অরাজক পরিস্থিতিতে সাধারণ মানুষ আবারও সেই স্থিতিশীলতা খুঁজছে যা গত 1.5 দশকে দৃশ্যমান ছিল। এই পরিবর্তিত পরিস্থিতিতে অনেকে বলে থাকেন প্রায়শই যে আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, কিন্তু ইতিহাস বলে আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো বারবার ফিরে আসে। কেন আওয়ামী লীগে আসার আলো? প্রথমত, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় আন্তর্জাতিক পরিমণ্ডলে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এখনো পর্যন্ত। তারা বিশ্বের কাছে বর্তমান পরিস্থিতির অগণতান্ত্রিক দিকগুলো তুলে ধরছেন। দ্বিতীয়ত, জামাত বিএনপির প্রভাব বৃদ্ধির ফলে যে উগ্রবাদের আশঙ্কা তৈরি হয়েছে তা সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের কারণ হবে অচিরেই। আওয়ামী লীগ ঐতিহাসিকভাবেই অসাম্প্রদায়িক চেতনার ধারক। দেশের ব্যবসায়ী সমাজ এবং সাধারণ নাগরিকরা যখন দেখছেন যে তাদের জানমালের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তখন তারা আওয়ামী লীগের আমলের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার কথা স্মরণ করছেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ভূ রাজনীতি। আওয়ামী লীগ কি ভারত ও আমেরিকার সম্পর্কের পরিবর্তনের জন্য অপেক্ষা করছে? উত্তর হচ্ছে হ্যাঁ। দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগ। দিল্লি কখনোই চাইবে না তাদের প্রতিবেশী রাষ্ট্রে এমন কোনো শক্তি ক্ষমতায় আসুক যারা ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দিল্লি এখন নিঃশব্দে কিন্তু অত্যন্ত সুনিপুণভাবে কাজ করছে আওয়ামী লীগকে মূলধারায় ফিরিয়ে আনতে। অন্যদিকে আমেরিকার সাথে ভারতের কৌশলগত অংশীদারত্ব এখন তুঙ্গে। ওয়াশিংটনও বুঝতে পারছে যে বাংলাদেশে চরমপন্থার উত্থান ঘটলে তা ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তার জন্য ভালো হবে না। দিল্লি এবং ওয়াশিংটনের এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতায় হতে পারে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রধান চাবিকাঠি। ভারত লবিং এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির প্রয়োজনে আওয়ামী লীগকে ফেরানোর প্রক্রিয়াটি অত্যন্ত যৌক্তিক বলে মনে করছেন বিশ্লেষকরা। ভারত ওয়াশিংটন এক জায়গায় ইতিমধ্যে এসে পড়েছে, বিশেষ করে বাণিজ্য চুক্তির মাধ্যমে। এই যে সামনের সপ্তাহে ভারত এবং আমেরিকা একটা যৌথ বিবৃতি প্রকাশ করবে তাদের আগামীর দুই দেশ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার রোডম্যাপ, এবং মার্চের প্রথমার্ধের মধ্যে ভারত এবং আমেরিকার
বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়ে যাবে এবং তারপর থেকেই আপনি বলতে পারেন মার্চ মানে আবারও বলছি আমাদের স্বাধীনতার মাস, আমাদের মুক্তিযুদ্ধের মাস। এই মার্চ থেকেই আওয়ামী লীগের প্রত্যাবর্তন, দেশে সশরীরে প্রত্যাবর্তন, দেশে প্রত্যাবর্তন আস্তে আস্তে দেখতে পারবেন যে আগামী মার্চ নাগাদ যেভাবে হিসেব চলছে, এই হিসেবগুলো যদি এভাবে হয়, আওয়ামী লীগ একটু একটু করে প্রত্যাবর্তন করা শুরু করবে সশরীরে। তারপরেও আমরা প্রশ্ন করতে চাই বা বেশিরভাগ মানুষ প্রশ্ন করে যে আওয়ামী লীগ আসলে কবে নাগাদ রাজনীতিতে ফিরতে পারবে এবং এর প্রক্রিয়াটা কি হবে। বিশেষজ্ঞদের মতে এটি আসলে ঠিক ছকে বেঁধে হবে না, এর একটি নির্দিষ্ট রোডম্যাপ থাকতে পারে। আন্তর্জাতিক চাপ, একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়, এই যে সরকারটি আসছে 12 ফেব্রুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে, সেই সরকারের উপর চাপ সৃষ্টি করবে। মোদ্দা কথা, 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটা হচ্ছে একটি অবৈধ সরকারের অধীনে নির্বাচন এবং অবৈধ সরকারের অধীনে নির্বাচনটিও অবৈধ এবং সেই সরকারটিও কতটা বৈধ হবে সেটিও একটা বড় প্রশ্ন। এই প্রশ্নটাকে সামনে রেখেই একটা চাপ সৃষ্টির একটা প্রবণতা থাকতে হবে। দলটির ওপর যে মামলা ও নিষেধাজ্ঞার খড়গ রয়েছে তা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমাধানের চেষ্টা আওয়ামী লীগ খুব স্বাভাবিকভাবেই করতে শুরু করবে। দেশের চলমান বিশৃঙ্খলা ঠেকাতে সরকার যখন ব্যর্থ হবে তখন বড় দলগুলোর মধ্যে সংলাপের পরিবেশ তৈরি হবে, যেখানে আওয়ামী লীগকে ছাড়া সমাধান অসম্ভব হয়ে পড়বে। ধারণা করা হচ্ছে যে আগামী কয়েক মাসের মধ্যেই আওয়ামী লীগ পুনর্গঠিত হয়ে রাজপথে ফিরবে। আমি খানিক আগে বললাম যে মার্চ থেকেই একটু একটু ফেরা শুরু করবে, কিন্তু কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগকে ফুল ফেজে রাজপথে দেখতে পাবেন। শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং সজীবদের জয়ের আধুনিক ও কৌশলগত নেতৃত্বই হবে এই প্রত্যাবর্তনের মূল চালিকা শক্তি। দর্শক, একটি কথা মনে রাখতে হবে যে কোনো বড় রাজনৈতিক শক্তিকে জোর করে মুছে ফেলা যায় না। বাংলাদেশের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের যে নাড়ির টান তা অস্বীকার করার উপায় নেই। বর্তমান রাজনৈতিক দলগুলো যখন মানুষের মনে আস্থা তৈরি করতে ব্যর্থ হচ্ছে, তখন আওয়ামী লীগই হতে পারে ভবিষ্যতের স্থিতিশীল বাংলাদেশের কাণ্ডারি। দিল্লি কি শেষ পর্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে নাকি অভ্যন্তরীণ পুনর্গঠনই হবে বড় শক্তি? সময় এর উত্তর দেবে। তবে একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগ ফিরছে এবং তা হবে আগের চেয়েও শক্তিশালী ও সুসংগঠিত রূপে। দর্শক, এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।